না ঘুম আসে না ঘুম আসে না না রে না ঘুম আসে না সুইটি তুমি আর কেঁদো না অভিমান করো না দূরে দূরে থেকো না ঘুম আসে না ঘুম আসে না না রে না ঘুম আসে না অসাধারণ লাগছিল এবং মানে কি বলবো যুগে যুগে জনপ্রিয় একটা গান এবং গানটা মনে হয় আজকে একটু অন্যরকম করে শুনলাম তাই না রাইট ওকে আপনাদের সাথে গান গল্প আড্ডায় দারুণ একটা সময় কাটবে আমার সাথে আমার দর্শকদের একটু আমন্ত্রণ জানিয়ে আসি আগে অনুষ্ঠানটা শুরু করি দর্শক বুঝতেই পারছেন গানে গানে শুরু হয়ে গিয়েছে আজকে তিব্বত লাক্সারি সুপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিকের আয়োজন আর বরাবরের মতো তো সাথে আছি আমি শাহরিন জেবিন আর আমার আজকের পর্বের অতিথি কারা তারা তো মানে আপনারা বুঝেই গিয়েছেন 90 দশকের জনপ্রিয় ব্যান্ড দল আর্ক আমার সামনেই বসে আছেন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান তার পাশেই আছেন কিবোর্ডিস্ট টিঙ্কু এবং আমার পাশেই বসে আছেন গিটারিস্ট পুষ্প ফেরদৌস তিনজনকেই স্বাগত আজকের আয়োজন আর আপনারাই আসলে গান দিয়ে আমন্ত্রণ জানিয়ে ফেলেছেন থ্যাংক ইউ আচ্ছা আয়োজন তো শুরু করব গল্প আড্ডাও হবে বাট আমি একটা বিষয় খেয়াল করলাম প্রোগ্রাম শুরুর আগ থেকে জাস্ট আমি হাসান ভাইয়ের কাছ থেকে গানটাই শুনতে পারছি সে কোনো কথাই বলছে না মানে উনি কি কম কথা বলে ভাই হাসান ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আপনি আপনি বলেন আমি কোনো কথা মানে আমি তার সাথে কোনো আলাপ করতে পারছি না পারেন নাই কারণ আজকে কি বার জানি আজকে বৃহস্পতিবার উনি একটু কম কথা বলবে হ্যাঁ মানে কি বৃহস্পতিবারে কম কথা বলেন হ্যাঁ ভাই বৃহস্পতিবার মানে রবিবার হচ্ছে মিটলেস ডে আর বৃহস্পতি হচ্ছে টকলেস ডে আমার তো মন খারাপ হয়ে গেল আমি যদি আগে জানতাম আমি টকলেস ডেতে আমি এই কথা মানে বলতে আড্ডা দিতে আসলাম না তাহলে আজকের দিনের জন্য আমি চেঞ্জ করে ফেলি আজকে মনে করেন ফ্রাইডে ঠিক আছে ওকে ওকে তাহলে এটা তো আজকে একটা টকেটিভ টাইম আমরা কাটাবো ঠিক আছে হাসান ভাই আরেকটা বিষয় খেয়াল করলো আপনাদের সবার চোখে চশমা আছে এবং আপনারা ব্ল্যাক চশমা পরেছেন মানে এটা কি সিগনেচার ব্যান্ড দলের সিগনেচার মানে যারা ব্যান্ড শিল্পী তারা এরকম পরে এরকম কিছু বা না সবাই তো পরে নাকি সানগ্লাস আর্কের জন্য এটা সিগনেচার নাকি আবার যেমন আমি চশমাটা ইউজ করি অনেক কিছু ঢাকার জন্য মানে কোনো খুঁত থাকে না এক্স্যাক্টলি লুকায় ফেলি চশমাটা থাকলে মনে হচ্ছে কেউ দেখেনি এই লাইক মানে চোখটা ঢাকা থাকলে মনে হয় কেউ দেখতে পাচ্ছে না বা কাকের মতো রাইট আরেকটা সুবিধা আছে চশমা পরে আছি তার মানে আমি কি দেখছি সেটা কিন্তু কেউ দেখছে না দেখছে না এটাই ওকে এরকম আরো গল্প আড্ডার সময় কাটাবো গানও শুনতে চাই ফাঁকে ফাঁকে বাট হাসান ভাইকে যেহেতু আমি পেয়েছি আমি যদি ভুল না করি 1993 সালে আপনি আর্ক ব্যান্ডের সাথে যুক্ত হয়েছেন এই গল্পটা আপনি সবার কাছেই বলছেন আমি বেশি বড় গল্প শুনতে চাই না যেহেতু আমি আপনাকে পেয়েছি সরাসরি আপনার কাছ থেকে দুটো লাইনে আমি একটু এই আর্ক ব্যান্ডের সাথে যুক্ত হবার গল্পটা শুনতে চাই জাস্ট ছোট্ট করে প্লিজ মানে আমি আসলে প্রথম ব্যান্ড আর্ক এবং আমার সঙ্গীত জীবনটা শুরু হয়েছে আর্ক ব্যান্ড দিয়ে এবং তার আগে অবশ্য আমি একটা অডিও অ্যালবামে গান করেছিলাম সেই গানটা করার পরে আমি আর্ক ব্যান্ডে জয়েন করি তখন তো আর্কে আমার কোনো নিজস্ব গান ছিল না বা বাংলা গানের প্রচলনের পাশাপাশি ইংরেজি গানের আপনারা কোনো একটা কাভার সঙ্গের ব্যাপারটা তখন খুব প্রচলিত ছিল যার জন্য আমি জয়েন করার পর প্রথম কাভার করতাম পরে আমাদের অ্যালবাম হওয়ার পরে তখন বাংলা গানটা রেগুলার হয়ে যায় আর কি এবং মানে গানের জীবনে আপনার উত্থানটা খুব দারুণ আপনার ক্রিয়েটিভ জায়গা থেকে বা আপনার ভোকাল এক্সক্লুসিভ সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আপনাকে পেয়েছি এবং আমি যদি ভুল না করি আপনার গানগুলোর কথা সুর আপনারই করা অধিকাংশই হ্যাঁ ব্যান্ডের গান তো অবশ্যই সেই গল্পগুলো শুনবো বাট তার আগে আমি আপনাদের কাছে একটু আসি আপনারা একটু বলেন না আর্ক ব্যান্ডের সাথে যুক্ত হবার গল্পটা আপনারা কিভাবে যুক্ত হলেন আর কতদিন ধরে আছেন মানে আর্কের ক্রিয়েটিভ মানে মেইন সংগুলো বের হওয়ার পরে আমরা একটু পরে যুক্ত হয়েছি
যখন আর্ক যখন স্টার্ট করে একটা হিউজ একটা ম্যাসিভ একটা ব্লাস্ট করে আবার একটু মাঝখানে স্টপ হয়ে গিয়েছিল, মানে আমাদের যে মানে যিনি নাকি ফাউন্ডার ছিল টুলু ভাই, উনি দেশ মানে বাংলাদেশ ছেড়ে আবার কানাডা চলে গিয়েছিল, দ্যাট টাইম একটু স্টপ ছিল, পরে আমরা আবার স্টার্ট করি আর কি আর্কটা নতুনভাবে। আর তখন হাসান ভাই সিরিয়াস পরিমাণে হিট, আমাদের ক্যাসেট কোম্পানিরা ওনাকে নিয়ে একদম বিজি করে ফেলছে। হ্যাঁ, এই তখন একটু ব্যান্ড থেকেও তখন একটু দূরে ছিল, দেন আবার এসে আমরা তখন ব্যান্ডটাকে আবার স্টার্ট করলাম আর কি। এই আপনার মানে কতদিনের পথ চলা, জয়েন করেছেন কবে? আমি করেছি 2005-এ হবে না? আচ্ছা 2005-এ, 2005-এ একটু আগে, একটু 4-এ মনে লাইক এরকম হবে। তাও তো 20 প্লাস হ্যাঁ, ইয়ার্স। আর আপনার? আমি সব থেকে জুনিয়র আর কি ব্যান্ডের বলতে গেলে। আমি 2024-এ জয়েন করি। ওর ব্যাপারটা আমি বলতে পারি, ওর ব্যাপারটা খুব কাকতালীয় একটা ব্যাপার আছে। আমরা একবার প্রোগ্রাম করতে গিয়েছিলাম ইয়েতে, ঠাকুরগাঁতে। তখন আনফর্চুনেটলি আমাদের গিটারিস্ট প্রবলেম ছিল, তখন ও গিয়েছিল আমাদের প্রোগ্রাম দেখতে, এবং ওর এখানে আত্মীয় স্বজনের বাড়ি আছে, দেশের বাড়ি, যার জন্য ঈদের সময় বেড়াতে গিয়েছিল। তো ওখান থেকে যখন আমরা জানলাম ও আছে, তখন ওকে আমরা পিক করলাম যে আমাদের সাথে প্লে করতে হবে। তখন সেদিন সে আমাদেরকে সেভ করছিল অ্যাকচুয়ালি। আমাদের গিটার যে কোনো কারণে মানে ওকে আবার ঢাকা ফেরত যেতে হয়েছিল, বাট সে আমাদের সেভ করছে, এবং ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত সে কন্টিনিউ। মানে কি উদ্ধার জাহাজ হামজা তো, মানে ওটাকে আর ছাড়েন নাই যে সাথেই থাকুক। মানে আসলে আমি বলতে পারি যে আমি অনেক লাকি যে আমি সাধারণত দেখা গেছে যে তেমন একটা যাই না, যাওয়া হয় না ব্যস্ততার কারণে। কিন্তু ওই সময়টাতে আমার ব্যস্ততা ছিল না, আমি দেশের বাড়িতে বেড়াতে গেছি। আচ্ছা হ্যাঁ, তো সাথে করে গিটার নিয়ে যাই সব সময়, গিটার যেহেতু বাজাই। তো মানে যখন শুনছি যে ভাইরা আসতেছে, তখন আমি বললাম যে ভাইরা আমি দেখতে যাবো শো। তো তখনই আমি জানতে পারলাম যে এরকম একটা ঘটনা। তো সাথে সাথেই আর কি স্টেজে ওঠা, বাজানো, তখন চেষ্টা করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি আর কি। বাহ, নাইস। আপনার জন্য হয়েছে মেঘনা চাইতে বৃষ্টি, আর এদিকে বিপদও কখনো কখনো, আসলে বিপদের পরে যে ভালোটা হয় এটা হয়তো সৃষ্টিকর্তা লিখে রেখেছিলেন। কথা তো বলছি, আরো অনেক কিছু শুনবো, একটা গানের 2 লাইন শুনি না প্লিজ? জানেন না, গানটা শোনার আগে আমি আগে জানতে চাই, ভালোবাসায় কি আসলেই কষ্ট? ভালোবাসা মানেই তো আসলে কষ্ট সুখ দুইটাই পাশাপাশি থাকবে, কখনো শুধু কষ্ট হতে পারে না, আমি বিশ্বাস করি। কিন্তু এত কষ্ট কেন ভালোবাসা, এটা বলেন না প্লিজ। কারণ ওই কষ্টটাকে আমরা বেশি আমাদেরকে টাচ করে, ওটাই বেশি তাহলে তো সাস্টেইন ভালোবাসার করে। দরকার নাই বাবা। মানে এত কষ্ট করে ভালোবাসা এত কারণ কি, এত কষ্ট করে ভালোবাসবো কেন? তার মানে কি জানেন, যে ভালোবাসাটা কিন্তু ব্রোকেন হয়ে গেছে, ব্রেক। আচ্ছা, মানে দুইজন দুই দিকে চলে গেছে, আর এখানে কষ্ট আসছে, ভালোবাসা আসছে, এক হয়ে গেলে ভালোবাসা শেষ হয়ে যেত। আচ্ছা, মানে যখনই হবে আপনার ফাটল ধরবে, দুদিকে চলে যাবে, তখন ভালোবাসা টিকে থাকে, যেটা আমি দেখি আর কি। আচ্ছা হাসান ভাই, আপনাকে এই বিষয়টা কি ছুঁয়েছে, এই যে ভালোবাসা ভালোবাসার যদি- কষ্ট আপনার মনে হয়েছে কখনো যে এত কষ্ট আসলে কেন ভালোবাসা? না, আমার কাছে যেটা মনে হয়েছে, যে আমি যেটা বুঝেছি আমার এক্সপিরিয়েন্স থেকে, যে ভালোবাসার কষ্ট, এত কষ্ট কেন ভালোবাসায়, এই কথাটা আসে তখনই যখন ভালোবাসাটাকে খুব বেশি ডিপলি ফিল করা হয়। মানে ভালোবাসার সবচেয়ে বেশি এক্সপোজ হয় যখন কষ্ট বেড়ে যায়। করেছেন ডিপলি ফিল? না, এটা তো সবাই করে, আমি কেন করব না? আমি যদি নাই করি কিভাবে গান লিখব? তাহলে গান লিখলেন কি করে, সেটাই প্রশ্ন। সেই গানটা একটু শুনতে চাই, 2 লাইন প্লিজ। এটা অ্যাকচুয়ালি এই গানটা লেখা ছিল প্রিন্স মাহমুদের। প্রিন্স মাহমুদের ভাইয়া গিয়েছেন? হ্যাঁ, গিয়েছিল, মানে আমাদের প্রিন্স ভাই ভাইয়ের লিখেছিল আর কি। হয়তো এটা প্রিন্স ভাইকে জিজ্ঞেস করলে বোঝা যাবে না, ওরা নিশ্চয়ই কোনো আমার ব্যাপার মনে আছে। হয়, আমি একটু গেস করছি, ঘটনা সত্যি হলে আপনি জাস্ট হ্যাঁ বলেন, নাহলে চুপ থাকেন। হয়তোবা আপনি ভালোবেসে কষ্ট পাইছেন, ওইটা প্রিন্স ভাই খেয়াল করেছে, ভাবলো যে Right, লিখি গানটা, হাসান ভাই ভালোভাবে গাইতে পারবে। এমনটা কি হয়েছিল? না, প্রিন্স ভাই দেখছে যে আমার গানের যে ভালোবাসার যে কষ্টের ব্যাপারগুলো আমার অন্যান্য গানে আছে, সেটাকে ফিল করে উনি হয়তো এই গানটা লিখেছে। অবশ্যই, হতে কিন্তু পারে। আপনি কিন্তু একটু টেকনিক্যালি এড়িয়ে গেছেন আমার প্রশ্নটাকে। সে যাই হোক ভাইয়া, ভালোবাসায় আবেগে থাকলেও এবং কষ্ট পাই আর না পাই, এই গানটা কিন্তু আমরা সবাই শুনি। সো এই গানটার 2 লাইন শুনতে চাই প্লিজ।
করবেন। ওই স্ক্রিন দিয়ে বিশ্বাস যেখানে বিশ্বাসের সুরে বেজে উঠেছে, থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে। মগ্ন ছিলাম তোমার ভালোবাসার ইন্দ্রজালে, মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে, সানায়ে সুর নিয়ে যাবে দূর, একটু একটু করে তোমায় আজকে তুমি অন্যের হবে ভাবতেই জল চোখ ভিজে যায়। হাই এত কষ্ট কেন ভালোবাসাই, কেন এত কষ্ট কেন ভালোবাসাই, কেন চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলোয়, আমার পৃথিবী ঘিরে আসছে আধার কালোয়, সানায়ে সুর নিয়ে যাবে দূর, একটু একটু করে তোমায় আজকে রাতেই তুমি ভাবতেই জল চোখ ভিজে যান। কেন ভালোবাসাই কেন এত কষ্ট কেন ভালোবাসাই, কেন অসাধারণ, জাস্ট ওয়াও লাগছে। সামনাসামনি বসে গানটা আমি যেমন শুনতে পারছি, সাথে চ্যানেল 24-এর পর্দায় আমি দর্শকদেরও আজকে আপনাদের গান শোনাতে পারছি। কনসার্টের গল্প শুনতে চাই। আপনারা একটা মানে 90s ক্রেজ যে তা না, আপনার ওই ক্রেজটা এখনও আছে এবং যুগে যুগেই থাকবে। আপনাদের গান আন্দোলিত করে সবাইকে, আর মানে কি পরিমাণ ক্রেজ আমি কি বলবো, যে আপনারা নিজেরাই জানেন যখন স্টেজে যান, দর্শকের সরাসরি দর্শকদের উন্মাদনা দেখেন, উচ্ছ্বাস দেখেন। হ্যাঁ, তো গান হোক বিরহের, হোক আনন্দের, হোক জীবনবোধের, বাট সেই গান দিয়ে কিন্তু আপনারা দর্শকদের মাতিয়ে রাখেন। সো কনসার্টে যে ঘটে যাওয়া গল্পগুলো আছে, একদম সরাসরি হয় না যে হাসান ভাই আপনাকে পেয়ে কেউ হাত কেটে ফেলছে। ইনফ্যাক্ট আমার নিজের বাসাতে আমার বোনকে আমি যেভাবে কাঁদতে দেখছি, মানে আমি বুঝাইতে পারবো না আপনাকে। হ্যাঁ, তো আপনার যে এই যে জনপ্রিয়তা এবং এই যে ভক্তদের পাগলামি, সেই উন্মাদনার গল্প শুনতে চাই। প্রথমে হাসান ভাই আপনিই বলেন, তারপরে আমি ভাইয়াদের কাছে আসতেছি প্লিজ। মানে বিভিন্ন রকম আমার নিজের ঝুলিতেই আছে, আমার মামার এক মানে ফ্রেন্ডের ছোট বোন, সে তার হাত কেটে ফেলছে, এই জন্য আমি আপনাকে বললাম। ইনফ্যাক্ট আমার বোন ডায়েরি লিখতে লিখতে পাগল হয়ে গেছে, এটা আমার কাছেই আছে। এবার আপনি বলেন উন্মাদনার গল্প, আপনি চূড়ান্ত দেখছেন। ডায়েরিটা কিন্তু আমরা চেক করব একদিন। হ্যাঁ হ্যাঁ, চেক করতে পারবেন, আমি শো শেষ করে ফোনে ধরাই দিব। ওকে, হ্যাঁ, স্ক্রিনশট দিলে হবে না। মানে বিভিন্ন রকম দেখা যায় যে অডিয়েন্সরা মাঝে মধ্যে খুব ক্রেজি হয়ে যায়, যার জন্য হঠাৎ করে কেউ স্টেজে দৌড়ায় এসে জড়ায় ধরে, কোন নারী এই কাজটা করছে হুট করে বা এসে আর আপনি দৌড় মারছেন। বা অনেক সময় এমনও হয়েছে যে স্টেজের এক পাশ থেকে লাফালাফি করতে যে দর্শক পড়ে গেছে, বা এরকম অনেক বিভিন্ন রকমের, শুধু মজার না, বিভিন্ন ট্র্যাজিকও আছে। যেমন একবার আমরা ইয়েতে ব্রাহ্মণবাড়িয়া কসবা না কোথায় একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, যেখানে এত অডিয়েন্স ছিল যে জায়গা ছিল না, যার জন্য বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে অনেক মানুষ বসেছিল, কার্নিশে বা রেলিংয়ে বসেছিল। এখান থেকে দুই একজন পড়ে যে একজন মারাও গেছে, এরকম বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি।
শুধু যে মজার তা না। না, সব ধরনের কষ্টেরও হয় আসলে। সব ধরনেরই জানতে চাচ্ছি, আরো অনেক কিছু আছে, বলেন না। চিঠি লেখা নিশ্চয়ই অনেক চিরকুট পাইছেন, ফুল ছুঁড়ে মারছে, অনেক কিছু আছে। না, অনেক শুনি না? কিছু কিছু দর্শককে দেখেছি যারা স্মৃতি ধরে রাখে, যেমন কেউ দেখাচ্ছে যে প্রায় 15-20 বছর আগের দেওয়া অটোগ্রাফ সে সাথে করে নিয়ে আসছে দেখানোর জন্য। তারপরে দেখা যায় যে অনেকে তার কোনো একটা আমার মাথার ক্যাপটা নিয়ে চলে গেল বা আমার রাবার ব্যান্ডটা নিয়ে চলে গেল, এই ধরনের ব্যাপারগুলো ঘটে। বা আমার ইউজড কোনো কিছু সাথে করে নিয়ে যেতে চায় অনেকে, অনেক ধরনের পাগলামি করে। যদি কেউ আপনার কাছে জানতে চায়, প্রশ্ন রাখা হয় আপনার কাছে যে পুরো জীবনের যতগুলো কনসার্টে অংশ নিয়েছেন তার মধ্যে থেকে একটা গল্প বলেন যেটা আপনার মনে গেঁথে আছে, এটা থাকবেই মনে, সেই একটা ঘটনা আমি শুনতে চাই স্পেশাল। একটা গল্প, অনেক গল্প আছে আসলে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই। হাসান ভাই একটা মানে ছোট বাচ্চা থেকেই এখন বড় হয়ে গেছে, একটা ছেলে, একটা ফ্যামিলি, একটা ছেলে আছে। ওর নামটাও রাখছে হাসান। প্রতি জন্মদিনে ওর জন্মদিন পালন করতে হয়, যে সে এখন আমেরিকা থাকে। মানে ওর মারা কিন্তু মানে একটু অটিস্টিক মনে ছিল না, কিন্তু আমি জন্য মানে হাসান ছাড়া সে কিছু বুঝে না। এবং বাট হাসান ভাইকে ফোন দিয়ে মানে আজকে হাসান ভাই হচ্ছে 19 এপ্রিলে না, এপ্রিলে জন্ম, সে ওদিনই ওর জন্মদিন। মানে স্টিল মানে এখনো মানে বিরক্ত করে মানে, তারপর হাসান ভাই এটা করে মানে কিভাবে এত বছর এখনো রয়ে গেছে যে এই একটা সময় তো কেটে যায় আবেগটা, but না সে একদম হ্যাঁ টিল নাও তার স্টিল নাও। মানে এরকম আরো কিছু কিছু মানে অনেকগুলো কিছু আছে ওনার একটু ব্যতিক্রম। যেমন ওর মা বলতো যে এই প্রেসক্রিপশন বা দেখায় বলতো যে আমি ডাক্তারের কাছে ওকে নিয়ে আসছি, শুধু ওর মাথা থেকে হাসান কেটে দিব, এই জন্য এটা মানে সবাই রিলিজ করব, এত জ্বালায় আর কি। তারপর আরেকটা জাস্ট কোরআন এক কনসার্টে একজন একটা আসছিল, মানে তো সে বেশ বলতেছিল আমি আপনার গান শুনে বলে আমাকে আমার এরিয়া থেকে বের করে দিচ্ছিল। কেন জানি এটা মনে আছে? হ্যাঁ, বলে এত বেশি শুনতাম ভাই আমাকে, হ্যাঁ, আর ওনার মতো চলতো, এরিয়া থেকে আবার ওনাকে বের করে দিচ্ছিল। হ্যাঁ, মানে এরকমই। বাট দেখা যাচ্ছে যে তখন মাত্র একদম নতুন অবস্থায়, একটু বেশি বেশি ছিল, এরিয়া থেকে বের করে বাট পরে দেখা যাচ্ছে ওই এরিয়াতে আবার মানে ম্যাক্সিমাম যখন উনি আরো পপুলার হয়ে গেছে তখন আবার সবাই, হ্যাঁ, মানে এটা ফার্স্ট দিকে একদম শুরু থেকে। এমনি নর্মালি কিছু স্টোরি সবাই কমন বলে, যেমন যে আপনার গান শুনতে যে বাসায় অনেক মার খেয়েছি, হ্যাঁ, পড়ালেখা করি না কেন গান শুনি, আর বিশেষ করে আপনার গান শুনি, এটা শুনলে আমার প্যারেন্টসরা আমাদেরকে মারতো বা করতো। হ্যাঁ, মানে এটা ওর নেশা হয়ে গেছে, গানটা শুনতে হবে, এই জিনিসটা বাসায় খুব ডিস্টার্ব করতো। অনেকে আছে পরীক্ষার আগের দিনও কনসার্ট দেখতে গিয়েছিল, যার জন্য বাসায় এর জন্য অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছিল। এই ধরনের মানে বিটার এক্সপেরিয়েন্স অনেকে বলে আর কি। ওকে, বিটার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আমি যেমন আমি আমার বাসার কথা বলছি, যে আমার মামা মানে সাউন্ড বক্স নিয়ে এসেছে, মানে এত সাউন্ড দিয়ে দেখছে, মানে লাস্টে নানু বিরক্ত হয়ে যে মানে সাউন্ড বক্সটাই ফেলে দিচ্ছে যে এটা সরা। হ্যাঁ, তো এরকম আসলে আপনাদের গানের অনেক উন্মাদনা। আর কনসার্টের গল্প যেহেতু শুনছি, আরও শুনবো এরকম গল্প। বাট আমি একটু জানতে চাই, কনসার্টে গেলে এখন পর্যন্ত কোন গানটার মানে অনুরোধ থাকে, মানে দর্শক শাউট করে যে এই গানটা শুনতে চাই? আসলে আমরা তো আমরা আমাদের মোস্ট পপুলার সংগুলাই করার চেষ্টা করি স্টেজে, যার জন্য মানে যেগুলা মাস্ট পিপল ডিমান্ড যে সংগুলো আছে সেগুলাই করি। সেগুলোর মধ্য থেকে কোনটা বেশি শুনতে চাই এটা বলেন। যেমন মানে স্লোর মধ্যে যদি শুনতে চাই, যার যা উড়ে যা পাখি, এই গানটা, প্লাস এত কষ্ট, এই গানটাই এখন শুনতে চাই আমি। আচ্ছা, তাই তো উড়ে যেতে হবে মানে কি? হ্যাঁ, মানে আপনি কি উড়তে বলতেছেন? আমি একটু উড়তে চাই, ভালো লাগে উড়তে। না তাহলে চলেন 24 থেকে তাহলে 25 চলে যায়, আসুন। চাঁদের আলোয় সূর্যেতে যেমনি যাই না পাওয়া, সূর্য
চোখিরনে তপ্ত বিরহে যাদের সুরভি হয় না, তেমনি পাইনি এ পৃথিবী যা ঘুরে বন্ধুর সবাই হৃদয় জুড়ে। স্পষ্ট তো চোখে দৃষ্টি সীমানা পেছনে রেখেছি ফেলে, এখন তো আমি অন্ধ হয়েছি তোমারই বিরতলে। যারে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে না রে। যারে যারে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে না রে। যারে যারে যা দিগন্তের এক ঠিকানা যেখানে সীমানা, বন্ধুরা আমার তেমনি ব্যবধান, এমনিতেই অবসান। আজ বেলায় বলে যান উড়ে যান উড়ে যান উড়ে যান। যারে যান উড়ে যান পাখি তারে বলে যান, সে যেন আমারে কখনো ভুলে না রে। যারে যারে যান উড়ে যান পাখি তারে বলে যান, সে যেন আমারে কখনো ভুলে না রে। যারে যারে যান নাইস প্লে। আর এই যে কনসার্টের গল্প বলছিলাম না, যেই 90s-এর সময়ে যে কনসার্টের উন্মাদনা ছিল তাই না, আবার 2000-এর দিকে ছিল, তারপরেও ছিল, আজকের দিনে বর্তমান সময়ে এসে কি সেই উন্মাদনাটা আছে, সেম পাচ্ছেন? অবশ্যই। এখন মানে আগে তো দ্যাট টাইমে তো মানুষ মিউজিকের ব্যাপারগুলো একটু কম বুঝতো, অথবা বাট এখন তো অনেক বেশি ক্লিয়ার। হাসান ভাইয়ের এই গানগুলো দেখেন একদম মনে হচ্ছে যে সামনাসামনি কেউ কাউকে কোনো কথা বলতেছে, মানে লিরিকটা এতই টাচি, ঠিক আছে, মানে কোনো মানে এতই সুন্দর একটা। ওভারঅল আসলে বলছি যে ওই ক্রেজটাকে এখন দর্শকদের কাছ থেকে Seriously, এখনো পান কিনা, কারণ একদম আপনারা তো serious, হ্যাঁ। আপনাদের অভিজ্ঞতা অন্যরকম। মানে এই গানগুলো একদম সিগনেচার সং অ্যাকচুয়ালি। এবং যারাই নাকি গান বাজে মানে ইউনিভার্সিটি স্কুল কলেজ সবাই স্টিল একদম সবার মুখস্থ, এবং খুবই আমরা এত সাড়া পাই যেটা মানে আসলেই মানে কি বলবো এখনো মাশাআল্লাহ। মানে আমি কিন্তু আসলে ওভারঅল পুরো মানে সিচুয়েশনের কথা বলছি, কনসার্টের কথা বলছি, যে শুধু আর্কের কথা যে বলছি তা না, মানে আমি বলছি যে কনসার্টে মানে যতগুলো ব্যান্ডই করে, মানে কনসার্টে দর্শকদের সেই আগের উন্মাদনাটা কি আছে কিনা এখনো? আমরা আসলে যে আপনার কনসার্টগুলোতে অভিজ্ঞতায় আপনি যাই, কি বলতে চান? ওগুলোতে অনেক টাইপ মানে অনেক বড় বড় ব্যান্ডরা থাকে, অনেক লোকাল ব্যান্ডসরাও থাকে, বাট অডিয়েন্স কিন্তু অনেক সাপোর্টিভ এখন। ইভেন যারা 90s-এর না আর কি, যারা জেনজি, তো এখন যখন আমরা ইউনিভার্সিটিতে গুলোতে প্রোগ্রাম করতে যাই, তো আমরা যারা 90s-এ আছে, আমরা আশা করি যে 90s যারা আছে তারাই হয়তো বা বেশি ক্রেজ ক্রিয়েট করবে, কিন্তু but দেখি যে না। না, যে এখনকার যে ছোট ছোট নিউ জেনারেশন এরাও কিন্তু হাসান ভাইকে চেনে, তাদের গানগুলো মানে মোটামুটি মুখস্থ। ইভেন যখন গ্রামে গঞ্জে যাই, তো হাসান ভাইয়ের কিছু গান আছে যেমন একাকী, তারপরে লাল বন্ধু নীল বন্ধু, হ্যাঁ, তারপরে ইভেন এই যে আমরা যে গানটা করলাম যারে যা, সুইটি, তো এই টাইপের যে গানগুলো আছে এগুলাও ওইখানে ব্যাপক পপুলার, এবং মানে ওরা একসাথে আমাদের সাথে বলতে গেলে একসাথেই আমরা পারফর্ম করি আর কি। বাহ, দারুণ। এই জায়গা থেকে যদি আমি একটা বিষয় জানতে চাই, যে এই যে গানগুলোতে নতুন জেনারেশনও মেতে উঠছে, গানের জায়গাতে দেখা যায় যে ভর করতে হচ্ছে সেই 90s-এর গানগুলোতে। 90s-এর সময় আপনারা যে ক্রিয়েশনগুলো করেছেন সেইটার উপরেই ভর করছে রাইট নাও। মানে actually নতুন কোনো সৃষ্টি কেন এই জায়গাটা আমি আসতে পারছে এটা না? একটু শেষ করি আপনাকে, যেমন কেন অ্যাকচুয়ালি এখন মানে এখন তো যারা আছে তারা তো এই গানগুলো শোনার কথা না,
না, Suppose, কিন্তু ঠিক আমরা আছে? ওই গানটাই শুনছি, নতুন হ্যাঁ, কোনো গান কিন্তু- কেন পাচ্ছি না? না আমি নতুন গানের আগে আমি এটা আসতেছি, দেখা যাচ্ছে কি এখন ধরেন এখন যে যে যারা মিউজিক করে যারা নাকি এখন স্টেজেও যারা অন, ওরা মিউজিকটা স্টার্ট করছিল, সবাই কিন্তু হাসান ভাইয়ের গানগুলো কভার করছে। সো ওদের জেনারেশন কিন্তু ওরা ধরে রাখছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই গানগুলা হয়তো এমন আছে, গান শুনছে হয়তো হাসান ভাইকে দেখে নাই, দেখা যাচ্ছে, ঠিক আছে? বাট আমরা দেখছি মানে এখন আর যে যারা আছে বাংলাদেশে, তো আসলে সবাই খুব ভালো মানে ব্যান্ড, যারা যারা ইয়ার থেকে আজকে বড় হয়েছে, লাইক ভালো ভালো ব্যান্ড আছে, যারা সবাই কিন্তু হাসান ভাইয়ের গানটাকে অনেক রেসপেক্ট করে এবং সবাই খুব অন্যভাবে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। বাট ওরা যে কভারগুলো করে আসছে, এই কারণে গানগুলো এইভাবে আছে। মানে আর হাসান ভাইয়ের সত্যি কথা সুন্দর গান, ভালো গান, যেমন হাসান ভাইয়ের 90s-এ যেটা দেখতাম আমি, ওনার স্লোগান আছে অনেক বেশি, মানে ব্যালেড সং। আর যারা একটু প্রেম টেম করে ধরেন ক্যাসেটের মধ্যে অথবা ইয়ার মধ্যে সব স্লো, রাত্রে ঘুমানোর আগে ধরেন হ্যাঁ, মানে just গান একটু see, হ্যাঁ। প্লেলিস্টে রেখে So, just ঘুমিয়ে যাওয়া। মানে এত স্লো গান, এত, এবং ওনার খুব রেকর্ডিং, হাসান ভাই 90s-এর উনি রেকর্ডিং টেকনোলজি এবং সব কিছু, হ্যাঁ। আর ওনার আল্লাহর মতে ওনার ভয়েসের ফ্রিকোয়েন্সি কিন্তু একদম ভেরি ইন্টারন্যাশনাল। সো রেকর্ডিস্টরা মানে আর্কের যে অ্যালবামটা বের হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশে আমি মনে করি বেস্ট সাউন্ড ইঞ্জিনিয়ার মবিন ভাই এখন নাই, বাট এটা একটা মানে কি বলবো রেভলিউশন সৃষ্টির মতো একটা কাজ। একটা বিষয় আমি হাসান ভাইয়ের কাছে জানতে চাই। আমি যদ্দূর শুনেছি, আসলে আমি ওই সময়টা তো ছিলাম না, সরাসরি দেখার সুযোগ পাইনি, যদ্দূর জানি যে 90-এর দশকে আপনার দল ছিল, আয়ুব বাচ্চুর দল ছিল, তারপরে জেমস ভাই ছিলেন, মানে আপনারা তো একসাথে কাজ করে এসেছেন, করছেনও, এখনো আছেন। বাট ওই সময়ের যে কাজগুলো হতো, এক দল আরেক দলের সাথে প্রতিযোগিতা করে গান করতেন। হ্যাঁ, যে সে এই দল একটা নগরবল থেকে একটা বেস্ট গান এসেছে, এলআরবি থেকে আরেকটা বেস্ট এসেছে, Right. আর্কেরও একটা বেস্ট গান থাকতে হবে। হ্যাঁ, মানে শ্রোতারা কোনটা রেখে কোনটা শুনবে, কোন ক্যাসেট রেখে কোন ক্যাসেট সিডি প্লেয়ার কিনবে, এরকম একটা প্রতিযোগিতার বাজার ছিল। মানে নিশ্চয়ই সেটা মানে বাজাবাজি করার জন্য না, এটা পজিটিভ প্রতিযোগিতা। অবশ্যই positive। এই বিষয়টা একটু আপনি বলেন না, আসলে কি এরকম ছিল কিনা? হ্যাঁ, খুবই একটা সুন্দর একটা বাজার ছিল অডিওর, যেখানে একই সাথে আমি আসলে আরেকটু সহজ করে যদি বলি, প্রতিযোগিতাটা কি বন্ধুত্বপূর্ণ ছিল নাকি ঈশ্বরনীয় ছিল? অবশ্যই বন্ধুত্বপূর্ণ ছিল। আসলে সবাই তার বেস্ট আউটপুটটা দেওয়ার চেষ্টা করত। প্লাস এখানে বিভিন্ন ধরনের অ্যালবাম হতো, শুধু কখনো অডিও অ্যালবামের ক্ষেত্রে কখনো সোলো, কখনো মিক্সড, কখনো ব্যান্ডের অ্যালবাম, একটা মানে একটার পর একটা যে আসতো, যে ব্যাপারটা খুব প্রতিযোগিতামূলক ছিল ব্যাপারগুলো, বিশেষ করে ঈদের সিজন বা বিশেষ সময়গুলো ছিল Special day-গুলোতে, right? অডিও বাজারের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট সময়। তখন একই সাথে অনেক গান রিলিজ হতো, একই এবং সাথে আমি যদি অনেকগুলো ভুল না অ্যালবাম। করি, যেটা শুনেছি যে ঈদের সময় আপনাদের গান অগ্রিম টাকা দিয়ে নিয়ে আসতো আর কি, মানে দোকানে দোকানে যেত। Right. এবং শুধু তাই না, এর পিছনেও অনেক কাহিনী আছে। যেমন মানে হ্যাঁ, একটু বলেন না প্লিজ। টিঙ্কু এটা ভালো বলতে পারবে। যেমন ঈদের সময় দেখা যায় যত সময় ঘনিয়ে আসছে, তত অডিও কোম্পানিগুলো প্রেশার দিত ক্যাসেট রিলিজ জমা দেওয়ার ব্যাপারে। তখন আমাদের খুব তাড়াহুড়া লেগে যেত, দেখা যেত অল্প সময়ের মধ্যে অনেক কাজ করার যে অভিজ্ঞতাগুলো, এক রাতের মধ্যে একটা জিনিস এত done অল্প করা সময় আসলে এত ভালো, খুব চ্যালেঞ্জিং ছিল। মানে ভালো ভালো কাজ করা হয়েছে না এত অল্প সময়, এবং সবার এফোর্ট। সবাই অপেক্ষায়ও থাকতো। হ্যাঁ, তা মানে আর বাই চান্স যদি কোনোভাবে যদি গান মানে যেটা বের হওয়ার কথা, কারণ একটা ঈদ মানে নতুন গান, মানে নতুন সূর্য, সবকিছুই আর কি একসাথে, ঠিক আছে? সব মানুষ এভাবে ওয়েট করতো, বাই চান্স যদি ধরেন অ্যালবাম এবং না পায়, এলাকায় এলাকায় মোড়ে মোড়ে আসলে ডেক সেট না কি বলে এগুলোকে, বড় বড় সাউন্ড বক্স দিয়ে আপনাদের গানগুলো বাজানো হতো ঈদের মধ্যে, উৎসব ঘিরে। এমনও দেখা যাচ্ছে যে পেপারে অ্যাড চলে এসছে যে ক্যাসেট রিলিজিং ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাজ শেষ হয়নি। হ্যাঁ, মানে শীঘ্রই আসছে এরকম সেই চাপ। পরপর বেশ কয়েকদিন অ্যাড যাওয়ার পরে যখন এমনও হয়েছে যে আমরা ঈদের চাঁদাতেও ক্যাসেট Release দেওয়া জমা দেওয়ার হয়েছে। ব্যাপারটা মানে একদম লাস্ট মোমেন্টে 11th আওয়ার আমরা করেছি। এই যে সবচেয়ে কম সময়ে কোন গানটা তৈরি আর্ক ব্যান্ডের? সবচেয়ে কম সময় আসলে কেন অনেকগুলা যে আপনারা যে করলেন সারেগামা ছিল না, সারেগামা সারেগামা আপনি এবং জেমস ভাই মনে না ডুয়েট ছিল এটা নাকি? মানে Duet একটা গান ছিল, ডুয়েট একটা অ্যালবাম পুরো, অ্যালবাম ছিল। এত অল্প সময় হয়েছে, মানে মনে হচ্ছে এটা মানে 3-4 দিনের লাস্টে আমরা শেষ করছি। ওইখানের একটা গান হ্যাঁ। শোনান না।
সারেগামে কি ছিল গানের গান? ওগুলা ওই যে ছোট্ট করে দুইটা লাইন চন্দ্রিমা আছে শুনবো, একটা, just ছোট্ট করে, চন্দ্রিমা, please। হ্যাঁ? চন্দ্রিমা ছিল। শুনবে? আচ্ছা, জাস্ট ওকে, চন্দ্রিমা থেকে আসেন। মুখ থেকে আসি। মনে পড়ে ভালোবাসা দিবসের সকাল, প্রথম পরিচয় সেই ক্ষণে দুটি মন, সেই থেকে শুরু হয় আলাপন। পরে মনে সেই থেকে শুরু এক মহাকাল, পাশে থাকার দুটি মন, সেই স্বপন শুরু হয় কি কারণে? চন্দ্রিমা এখনো তোমাকেই ভালোবাসি, ভালোবাসি চন্দ্রিমা, আমার চোখে জল, তোমার ওই মুখে হাসি। চন্দ্রিমা এখনো তোমাকেই ভালোবাসি, ভালোবাসি চন্দ্রিমা, আমার চোখে জল, তোমার ওই মুখে হাসি। নাইস সং। যদি ভুল না করি, আমি যেটা শুনেছি হাসান ভাই, আপনি গানের শুরুটা যখন করেন, আপনি আপনার পছন্দের, মানে সবারই একটা পছন্দের শিল্পী থাকে, আপনি মাইকেল জ্যাকসন ফলো করতেন। মানে অনেককেই ফলো করতাম, মানে ফলো মানে ইয়ে ছিলাম আর কি। মানে আপনার ভালো লাগতো আর আমার কি, ফলো না প্রিয় মানে artist। আপনার আসলে পছন্দের শিল্পী। মাইকেল জ্যাকসনের মতো ওনার গঠনটা একটু ওই টাইপের, গঠনটার কারণে। হ্যাঁ, মানে একটু জাস্ট আমার আয়োজন শেষের দিকে, আমি শেষ করে দিব আয়োজন, বাট আর একটু ছোট করে বলবেন, আপনার চুলের কিন্তু সবাই ফ্যান। আচ্ছা, আমার ওদের মাথায় চুলই থাকে না, আপনি ওই যুগ থেকে মানে ধরে রেখেছেন, মানে এটার মানে রহস্যটা কি? আপনার কোনো এক্সট্রা কেয়ার কি করেন? না এ তো অনেক যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি সেই অনেক বছর কোথায়? ধরে। চুল মানে একটা ছেলের যদি এত বড় চুল হয় তার মেইনটেইন করা এখন কত তো আরো কষ্ট। কম, আমরা তো ছবিতে পুরনো ভিডিওতে দেখি এত বড় বড় সুন্দর চুল। আসলে ওইটা কি আলগা চুল না তো, না? টেনে দেখার দরকার নেই, ঠিক আছে না? ঠিক আছে। কোনো এক্সট্রা কেয়ার কি নেন আপনি? এক্সট্রা কেয়ার মানে যে চুলের জটটা একটু ছাড়ানো বা শ্যাম্পু করা, রেগুলার শ্যাম্পু মানে করা। উনি আমরা যখন মাঝে মাঝে আমি ওনার বাসায় যেতাম, দেখি আপনার কলিং বেল দিলাম, দরজা খুললো, দেখি চুল না, মুখটাতে যে কি জানি লাগা রাখে না পুরা ভাই। চুল হাসান ভাই, হ্যাঁ, যে মেয়েরা যেটা করে হাসান ভাই দেখে মুখের মধ্যে এটা লাগা রাখতো, বুঝছেন? কি জানি এরকম, ওই যে কি জানি Scrap। মানে কোনো ফেস face মাস্ক, pack? মাস্ক প্যাক। ফেস প্যাক? হ্যাঁ, হ্যালো, হোয়াট ইজ দিস? হাসান ভাই, আপনি ফেস প্যাক কি ব্যাপার? তার মানে কোনটা ওই যে ইউজ করেন ভাই, আমার একটু বলেন না না। এখন করি না, এখন এখন আর হয় আগে না। কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। তারপরে এই কারণেই সবাই বলে এই তো একটু মেয়েদের মতো গলা, এই কারণে ফেস মাস্কের ব্যাপার আছে কিনা আমি জানি না আসলে। যাই হোক, তাহলে এটা ন্যাচারালি। আর আপনারা মানে নতুন অ্যালবাম আমাদের উপহার দিবেন না? কবে আসবে, কি অবস্থা? আপনার কি মনে হয়? আমি তো চাই খুব দ্রুতই আসবে, আমার মনে হচ্ছে, আমার মন বলছে খুব দ্রুত আসবে। নতুন সদস্যরা আছেন আমার পাশে, আপনারা বলেন না আপনার মনের আশাটা পূরণ হোক, সেটা আমরাও চাই। কবে? অ্যালবাম তো জাস্ট এখন তো অ্যাকচুয়ালি মানুষ তো মানে এখন তো অ্যালবামের আকারে আসে না, কিন্তু মানে ধরুন সিঙ্গলস বের হয়। সিঙ্গেল বের হয়। হ্যাঁ, আল্লাহর মতো ওনার তো অনেক গান আগের আছে, হ্যাঁ, এমনও গান আছে মানুষ এখনো শুনে নাই, রাইট, এরকম হয়তো কোনো না কোনো কারণে। আমি যদি ভুল না করি, আমি জানি যে অনেকগুলো গান আপনাদের হ্যাঁ। তৈরি করা আছে, আপনারা রাইট, এখনো দেন আমরা নাই। যেটা করেছি, হাসান ভাই কিন্তু নিজে আবার নতুনভাবে অনেক গ্যাপের পরে একটা সময় যখন কোম্পানিরা ওনাকে এত বিজি করে রাখছিল, উনি এই কারণে অনেক বিভিন্ন রকম গান গাইতে হয়েছে ওনাকে। তখন আমরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি মার্কেটটা কোথায় চলে যাচ্ছিল, এবং মার্কেটটা ধ্বংস হয়ে গেছে তাদেরই কারণে। কারণ এটা যেহেতু মিউজিকের সাথে মিউজিক বিজনেসটা জড়িত, এটা একটা বিজনেস বিশাল ফ্যাক্ট। সবাই কিন্তু আমরা একসাথে তখন একটা মানে একদম স্ট্যান্ড হয়েছিলাম, স্টপ করছি। কারণ হাসান ভাই তো একটা ধরেন একটা ব্যাপার আছে যে না, এই দেখা যাচ্ছে কি যে গান করতেছি, আসলে কি করতেছি, তারপর স্টপ হয়েছে। এরপরে আবার আমরা উনি গান লিখছে,
আমাদের প্রায় 13-14টার মধ্যে গান একদম লেখা আছে, খুব মানে কি বলবো, এখন এগুলো আস্তে আস্তে করে আমরা রিলিজ দেবো। আর দেখা গেছে কি, যেহেতু টোটাল মার্কেটে আগে আগে যেটা হয়তো ওই যে অ্যালবাম বেরোতো, তারপরে কোম্পানিরা সাউন্ড সঙ্গীতা এগুলো সব কলাপস করে একটা ডিফারেন্ট, এই যে ডিজিটাল আসার পর একটা ডিফারেন্ট ইয়েতে আসলে মার্কেটটা এখন কিন্তু ওইভাবে তৈরি হয় না, একটা যে গান আসবে যে স্টে করবে। তবে আস্তে আস্তে এই এখন সংকট জিনিসটা কেটে যাক, এবং আপনাদের কেটে কাছ থেকে যাচ্ছে আমরা already, নতুন গান already. চাই, একটাই কথা, Sure. নতুন গান চাই। ইনশাল্লাহ। আপনি কি বলবেন এই জায়গাতে, কবে পাবো গান? এক কথায় বলে দেন তো, কতদিন বলেন যে না জেবিন আপনি দর্শকদের সাথে নিয়ে অপেক্ষা করুন, 1 মাস 2 মাস 6 মাস? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে, এটা আমারও ইচ্ছা। ইনশাল্লাহ। যাতে মিনস সারা পৃথিবীতে নতুনের দিকে চলে যাচ্ছে তো, এবং সব ভালো কিছু হচ্ছে, এবার ইনশাল্লাহ আসবে। ওকে, আজকে আসলে গল্প আড্ডার সময় শেষ হয়ে গেছে, সময়টা কম। আমার আজকে মানে সময়ের উপর রাগ হচ্ছে, তবে আয়োজন শেষ করতে হবে। আয়োজনটাও শেষ করতে চাই আমি আপনাদের একটা পছন্দের গানের সাথে, তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফন ফেব্রিকের আয়োজনে। কোন গানটা শোনাবেন, যে গানটার সাথে আমরা বাড়িতে ফিরে যাব? জি আপনি বলেন। প্রশ্ন গানটা শুনবো কি? প্রশ্ন, আচ্ছা তাহলে বাড়ি ফিরে যাওয়ার সং এটা। বাড়ি ফিরে যাওয়ার গান। আপনাকে বলতে চাই, আপনি খুব সুন্দর মানে প্রেজেন্টার, খুব সুন্দর ওপেনিং উপস্থাপনা, এবং এতই কিন্তু টকলেস ডে সে কিছু বললো না আমাকে। ওই যে বললাম যে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বাড়ি ফেরার গান হিসাবে একটা গানের নামকরণ হয়েছে, সেটা হলো প্রশ্ন। ঠিক আছে। নিজে নিজে প্রশ্ন করে দেখো, দুঃখ দিতে চেয়েছো কৌশলে অভিনয়ে মেতেছিলে, আহা তুমি ভেবেছিলে পড়বো ভেঙে আমি এক কথাতেই, চূর্ণ হয়ে যাব সেই থেকে হাই, এখনো আমি একা। এতদিন পরে প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি, হৃদয় ভাঙার সেই নিপুণ খেলায় একটু কি হারুনি তুমি। এতদিন পরে প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি, হৃদয় ভাঙার সেই নিপুণ খেলায় একটু কি হারুনি তুমি। আবেগে আপ্লুত এ তৃষিত হৃদয়, কাঁদে নির্জনে তবুও থাকে কিছু সংশয়, একা আমি একা, জীবন মরুভূমি, একা আমি একা, জীবন। এতদিন পরে প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি, হৃদয় ভাঙার সেই নিপুণ খেলায় একটু কি হারুনি তুমি। এতদিন পরে প্রশ্ন জাগে, শুধুই কি হেরেছি আমি, হৃদয় ভাঙার সেই নিপুণ খেলায় একটু কি হারুনি তুমি।